আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দেখো, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য একটা অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ সাজেশন। এই সাজেশনটা তোমরা ভালো করে দেখে যাও, এইগুলোর মধ্যে থেকেই তোমরা সেকেন্ড সাবমিটিভ এক্সামে কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম আগস্টের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যেই সমস্ত স্কুলে শুরু হয়ে যাবে। তাই তোমরা আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নগুলো তাড়াতাড়ি উত্তর মুখস্থ করে নাও। এগুলোর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করি। আর এই ভিডিওর শুধুমাত্র কোশ্চেন রেখেছি এই ভিডিওর মধ্যে, সাজেশন কোশ্চেন, কিন্তু আগের ভিডিওতে আমি রসায়ন বিভাগ থেকে যে 3টি চ্যাপ্টার আছে সেই 3টি চ্যাপ্টারের উত্তর সহ ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা ওই ভিডিওগুলো এখনও দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ওই ভিডিওগুলো উত্তর সহ দেখে নেবে। কারণ এখানে উত্তর নাই, শুধু প্রশ্নগুলো দিয়ে রেখেছি। MCQ, SAQ এবং 2 এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো সবই রেখেছি, কিন্তু আগের ভিডিওগুলোতে আমি উত্তর সহ দিয়েছি। যারা এখনও দেখোনি ওইগুলো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবে। তাছাড়া তোমরা এই ভিডিওটার ফ্রিতে PDF সংগ্রহ করতে পারবে। তো ফ্রিতে PDF সংগ্রহ করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাঝখানে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, রাসায়নিক গণনা থেকে যে MCQ কোশ্চেনগুলো রেখেছি সেই কোশ্চেনগুলোর প্রথমেই আছে, একটি গ্যাসের STPতে ভর 11 গ্রাম হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। তারপরে 2 নম্বরে, গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কী? 3 নম্বরে, গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে? 4 নম্বরে, অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব কত? এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বর যে কোশ্চেনটি রেখেছি, 12.046 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর কত? তারপরে 6 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি, দেখো, মিথেনের আণবিক ওজন 16, সুতরাং এর বাষ্প ঘনত্ব কত? এটিও খুব গুরুত্বপূর্ণ। দেখো, এরপর 7 নম্বর কোশ্চেনটা, গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক কী? মোল কিসের একক? মিথেন যৌগে কার্বনের শতকরা পরিমাণ কত? তারপরে দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 32, প্রদত্ত গ্যাসটির আণবিক ওজন কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 11 নম্বরে দেখো, কত গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 পাওয়া যাবে? এটিও খুব গুরুত্বপূর্ণ। এরপর 12 নম্বর কোশ্চেন দেখো, গ্যাসীয় পদার্থের আণবিক ভর M এবং বাষ্প ঘনত্ব D, এই আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে অর্থাৎ M ও D এর মধ্যে সম্পর্কটি লিখতে হবে। তারপর 13 নম্বর, STPতে 22.4 লিটার কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে এবার 3 মার্কসের এই রাসায়নিক গণনা থেকে 3 মার্কসের একটি নয় 2টি অঙ্ক আসবে, তোমাদেরকে একটি করতে হবে। যারা অঙ্ক করতে পারো তারা অঙ্কগুলো দেখে যাও, আর যারা অঙ্ক করতে পারো না তারা কিন্তু ওই শুধুমাত্র MCQগুলোই দেখে গেলেই হবে। এগুলো যারা ভালো স্টুডেন্ট, যারা অঙ্ক ফিজিক্সের অঙ্ক করতে পারলে তারা কিন্তু 3-এ 3 পেয়ে যাবে। তবে এই ধরনের অঙ্কই আসবে, এই অঙ্কটাই আসবে এটা বলা খুবই টাফ। তাই 1 নম্বর কোশ্চেনটি দেখো, 5.1 গ্রাম H2S তৈরি করতে কত পরিমাণ FeS এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? 2 নম্বরে দেখো, ভর ও শক্তির নিত্যতা সূত্রটি লেখো। ভর ও শক্তির সংরক্ষণ সংক্রান্ত আইনস্টাইনের সূত্রটি বোঝাও। 3 নম্বরে দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হলো। তো কত CO2 উৎপন্ন হলো সেগুলো লিখতে হবে। দেখো, কত গ্রাম CO2 উৎপন্ন হলো, তারপরে STPতে ওই CO2 এর আয়তন কত বা কত মোল CO2 উৎপন্ন হলো এবং কি হবে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। তাছাড়া 4 নম্বরে দেখো, STPতে 250 ml গ্যাসের ভর 0.3571 গ্রাম, গ্যাসটির আণবিক ভর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। ওই গ্যাসের 1 মোল অণুর ভর কত? এরপরে এই অঙ্কগুলি দেখে নাও। 5 নম্বরের অঙ্কটা, তারপরে 6 নম্বরে যে অঙ্কগুলো আছে দেখো,
নম্বরে এই 8 নম্বরের অঙ্কটি দেখো, এই 8 নম্বরের অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বরে 27 ডিগ্রি সি উষ্ণতায় ও 750 mmHg চাপে 4.8 লিটার হাইড্রোজেন উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে? খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনটি, 9 নম্বর কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ। দেখো অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডার দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? এটিও খুব গুরুত্বপূর্ণ। তবে ফিজিক্সের অঙ্ক তোমরা রাসায়নিক বিক্রিয়া থেকে কয়েকটি প্র্যাকটিস করে যাবে, এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এরপর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। দেখো এটা থেকে আগেই, এই চ্যাপ্টার থেকে আমি আগেই অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে উত্তর সহ দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে, সেখানে উত্তর সহ পেয়ে যাবে। দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো রেখেছি, তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। 2 সোনার প্রলেপের ক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? তারপর 3 নম্বরে দেখো ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন ও তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের পার্থক্য লেখো। তারপর 4 নম্বরে দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে ব্যবহার করা হয়? তারপর 5 নম্বরে দেখো H2SO4 এর সাহায্যে CuSO4 এর দ্রবণ থেকে কিভাবে তড়িৎ পরিশোধনের সাহায্যে কপার নিষ্কাশন করবে তা সমীকরণের মাধ্যমে বোঝাও। তারপর 6 নম্বরে উদাহরণসহ তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখো। তবে উদাহরণগুলো ভালো করে জেনে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হবে। তারপরে 7 নম্বরে দেখো রূপার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? দেখো এইগুলোর উত্তর তোমরা আগের ভিডিও পেয়ে যাবে, তাই ডেসক্রিপশন থেকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে একটি পরীক্ষার সাহায্যে দেখাও। জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা একটা পরীক্ষার সাহায্যে দেখাতে হবে। তারপর 9 নম্বরে একটি পরীক্ষার মাধ্যমে তড়িৎ লেপন প্রক্রিয়াটি বোঝাও। তারপর 10 নম্বরে দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশন বিক্রিয়ার মাধ্যমে দেখাও। তারপরে 11 নম্বরে উদাহরণসহ তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও তীব্র তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখো। তারপর 12 নম্বরে দেখো কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের পরীক্ষাটি বর্ণনা করো। 13 নম্বরে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? এই ধরনের একটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। তাছাড়া ভোল্টামিটার কাকে বলে? এরপর তাপের ঘটনা থেকে যে কোশ্চেনগুলো রেখেছি দেখো, তাপীয় রোধের মাত্রা ও একক লেখো। তারপরে 2 নম্বরে কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তারপর 3 নম্বরে আদর্শ গ্যাসের ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তারপর 4 নম্বরে তাপ পরিবহন ও তাপ পরিবহনের মধ্যে দুটি করে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 5 গ্যাসীয় পদার্থের ক্ষেত্র প্রসারণ কোন প্রকার প্রসারণ লক্ষ্য করা যায়? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোন প্রকার প্রসারণ লক্ষ্য করা যায়? তারপরে তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো। তারপরে তাপীয় রোধাঙ্কের সাথে তাপ পরিবাহিতার কী সম্পর্ক রয়েছে? এরপর 8 নম্বর কোশ্চেনটি দেখো, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক দুটি লেখো। তারপরে 9 নম্বরে দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00019 ডিগ্রি সি বলতে কী বোঝায়? তরলের প্রকৃত ও আপাত প্রসারণের মধ্যে পার্থক্য কী? শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এই শর্ট কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপীয় রোধাঙ্কের মান ও মাত্রা লেখো, মাত্রা এবং একক লেখো। তারপরে দেখো একটি আদর্শ পরিবাহীর
তাপ পরিবাহিতার মান কত? তারপরে দ্বিধাতপপাত কি, এর যে কোনো দুটি ব্যবহার উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপরে তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো। তারপরে তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াটার WM ইনভার্স এবং K ইনভার্স বলতে কি বোঝো? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দুটি লেখো। তারপরে 19 নম্বরে দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তারপরে 20 নম্বরে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন, এই বিষয়ে ইঞ্জেন হেজের পরীক্ষার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত লেখো। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 21 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? রূপা, অ্যালুমিনিয়াম ও পিতলের ক্ষেত্রে এর মান কত, মানে তাপ পরিবাহিতাঙ্কের মান বিভিন্ন ধাতুতে কত সেটা লিখতে হবে। এরপরে অজৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো করতে হবে দেখো, কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের কপার সালফাইড অধক্ষিপ্ত হবে? সমীকরণ দাও। 2 নম্বরে নেসলার বিকারক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো নাইট্রোজেন গ্যাসের দুটি করে ভৌত ও রাসায়নিক ধর্মের বর্ণনা দাও। তারপরে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে প্রয়োজনীয় পদার্থের সমীকরণ, শর্ত, সংগ্রহ ও শুষ্ককরণ বর্ণনা দাও। তারপরে 6 নম্বর পর্শ পদ্ধতিতে H2SO4 কীভাবে উৎপন্ন হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ। পর্শ পদ্ধতিতে H2SO4 কীভাবে উৎপন্ন হয়। তারপরে 7 নম্বরে দেখো পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির বিবরণ দাও। তারপরে 8 নম্বরে দেখো সবুজ বর্ণের ক্রমিক লবণ উৎপন্ন করতে কোন বর্ণের কি অ্যাসিডের প্রয়োজন হবে? সমীকরণের সাহায্যে দেখাও। তারপর 9 নম্বর পর্শ পদ্ধতিতে SO3কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন? তারপর 10 নম্বরে হাইড্রোজেন সালফাইড গ্যাসের দুটি করে ভৌত ও রাসায়নিক ধর্ম লেখো। তারপর তরল অ্যামোনিয়া ও লাইকার অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট। তারপর নাইট্রোলিম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি কী কাজে ব্যবহৃত হয় এটিও জেনে রাখবে। তাছাড়া ইউরিয়া যে কোনো দুটি ব্যবহার লেখো। তারপরে দেখো ওয়াশওয়ার্ল্ড পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? তারপর 15 নম্বরে দেখো নাইট্রোজেনের যে কোনো 3টি ব্যবহার লেখো। তারপরে 16 নম্বরে দেখো ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। 17 নম্বরে লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে কিভাবে HCl উৎপন্ন হয়। এরপর 18 নম্বরে দেখো N2 প্রস্তুতিতে সরাসরি NH4NO2কে উত্তপ্ত করা হয় না কেন? তারপরে H2S প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং HNO3 কেন ব্যবহার করা হয় না? এটিও খুব গুরুত্বপূর্ণ। দেখো এই ভিডিওটির ফ্রিতে PDF ডাউনলোড করার জন্য তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে মেসেজ করতে হবে, অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে গিয়ে আমাকে মেসেজ করবে। তার জন্য একটি কোড লিখতে হবে। এই কোডটির প্রথম অক্ষরটি হলো P। দেখো এরপর চলতরিৎ থেকে যে কোশ্চেনগুলো রেখেছি, ওহমের সূত্র এবং গাণিতিক রূপ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ওয়াট ঘন্টা ও কিলোওয়াট ঘন্টার মধ্যে সম্পর্ক কী? তারপরে ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক হয় কেন? খুব গুরুত্বপূর্ণ। তারপরে জুলের সূত্র 3টি ব্যাখ্যা করো। জুলের সূত্র 3টি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ধরতে পারো পরীক্ষায় চলে এসেছে। তাছাড়া বিওটি কি? বিওটি কি? এরপরে দেখো কুলম্বের সূত্রটি লেখো। কুলম্ব ও স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক কী? তারপরে 7 নম্বরে শর্ট সার্কিট কী? তারপরে 8 নম্বরে দেখো লাইভ তার ও নিউট্রাল তার সম্পর্কে লেখো। লাইভ হবে, এটা লাইভ হয়ে গেছে, লাইভ ভটা
লিখতে মিস্টেক হয়ে গেছে, লাইভ তার ও নিউট্রাল তার সম্পর্কে লেখো। তারপর 9 নম্বরে দেখো শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের মধ্যে পার্থক্য কী। 10 নম্বরে তড়িৎচালক বল বাস্তবে কোনো বল নয়, এটা ব্যাখ্যা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে 11 নম্বর কোশ্চেনটি দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য ও কার্যনীতি বর্ণনা করো। এটা কার্য হবে, চার্জ হয়ে গেছে, কার্যনীতি বর্ণনা করো। তারপর রোধাঙ্ক কাকে বলে, এর একক ও মাত্রা লেখো। তারপরে বার্লো-চক্রের কার্যনীতি ব্যাখ্যা করো। তারপর 14 নম্বরে দেখো ভোল্ট কি, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো এবং এর এককগুলি লিখতে হবে। তারপর দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তার কী দিয়ে তৈরি। তারপর 17 নম্বরে দেখো পরিবাহী তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল ও উপাদানের উপর রোধ কিভাবে নির্ভর করে সেটা বোঝাও। তারপরে আর্থিং ব্যবহারের সুবিধা কি কি। এরপর দেখো 19 নম্বরে একটি পরিবাহী রোধ 24 একক পরিবাহীতে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পেতে হলে কত বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে। তারপর 20 নম্বরে দেখো তড়িৎ পরিবাহিতঙ্ক কী এবং এর দুটি একক লেখো, মানে একক দুটি কী কী সেটা লিখতে হবে। এসআই আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ পরিবাহিতাঙ্কের একক কী সেগুলো লিখতে হবে। তারপরে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। এক মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত? প্রতি ইউনিটের দাম যদি 6 টাকা হয় তাহলে ওই মাসে ওই বাড়ির বিদ্যুৎ খরচ কত হবে। এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা এই অঙ্কটি প্র্যাকটিস করে রাখবে। তারপরে দেখো ফ্যারাডের সূত্র দুটি সূত্র থেকে কি কি বিষয়ে জানতে পারি। তারপর তুল্যরোধ ও শ্রেণী সমবায় বিষয় দুটি সম্পর্কে কি জানো। তারপর 24 নম্বরে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এই পিডিএফটি ডাউনলোড করার সেকেন্ড কোডটি হলো এস। এরপর 25 নম্বর কোশ্চেন দেখো ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 26 নম্বর দেখো রোধের একক ও মাত্রা কী। তারপর 27 নম্বরে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 28 নম্বরে দেখো দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ 9 একক এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ 2 একক হলে রোধ দুটির মান নির্ণয় করো। তারপর 29 নম্বরে সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারে কী সুবিধা রয়েছে, এটিও গুরুত্বপূর্ণ। তারপরে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনী একটি সরলতম রেখাচিত্রের মাধ্যমে বোঝাও। আর ফিলামেন্টের গঠন প্রণালী বর্ণনা করো। এরপর দেখো ধাতুবিদ্যা থেকে যে কোশ্চেনগুলো রেখেছি, তার আগে এই পিডিএফের যে তৃতীয় লেটারটি, সেই তৃতীয় লেটারটি হলো সি, অর্থাৎ PSC। এরপর ধাতুবিদ্যা থেকে কোশ্চেনগুলি দেখে নাও। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ কাকে বলে? সক্রিয়তার নিম্নক্রম অনুসারে সাজাও, CA, AL, FE, SN, CU এবং NA, এগুলোকে নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। তারপর হলুদ বর্ণের ফেরিক অক্সাইড ফেরিক ক্লোরাইড দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে বা NH3 গ্যাস চালনা করলে কোন ভরের ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে তা সমীকরণের সাহায্যে দেখাও। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো ব্রোঞ্জ ও পিতলে কোন কোন ধাতুর মিশ্রণ থাকে, এদের ব্যবহার লেখো। তারপরে AL অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং লোহার দুটি করে আকরিকের নাম লেখো এবং দুটি করে ব্যবহার লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। ওলিয়াম কি, এর রাসায়নিক নাম লেখো, এটা ধরতে পারো, তোমাদের চলে এসেছে পরীক্ষাতে। তারপরে 7 নম্বরে দেখো প্যাটিনা কাকে বলে। তারপরে 8 নম্বরে দেখো আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করো। তারপর 9 নম্বরে আকরিক মাতৃক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন।
তারপরে CuSO4 দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে সমীকরণ সহ লেখো। তারপরে 11 নম্বরে দেখো লোহায় মরচে পড়ার কারণ ও তার প্রতিকারের উপায় লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ইউরিয়াস্টিবামাইন ও বারবিউটিরেট যৌগ দুটির কোনটি কোন রোগে ওষুধ হিসাবে কাজ করে। তারপর 13 নম্বর কোশ্চেনটি দেখো স্টেনলেস স্টিলে কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি থাকে, এটি কোন কাজে লাগে। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন টক জাতীয় খাবার বা আম্লিক ফল বা আচার অ্যালুমিনিয়াম জিঙ্ক বা কপারের পাত্রে রাখা উচিত নয় কেন, এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপর 15 নম্বরে গ্যালভানাইজেশন কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ। তারপর 16 নম্বরে দেখো 10টা জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা হয় না কেন। তারপর 17 নম্বর কোশ্চেনটি দেখো ডুরালোমিন ও ইনভার কোন ধাতু সংকর দিয়ে নিয়ে গঠিত। ডুরালোমিন ও ইনভার কোন কোন ধাতু সংকর নিয়ে গঠিত, এই ধাতু সংকর দুটি কোন কোন ধাতু দিয়ে গঠিত, এটা প্রশ্নটা একটু ভুল লেখা হয়েছে। ধাতু সংকর কাকে বলে, এর ব্যবহার এবং সুবিধাগুলো কী কী। দেখো এই PDF ডাউনলোড করার লাস্ট যে কোডটা সেটা হচ্ছে 10, তাহলে PSC 10, এটা আমাকে মেসেজ করবে এই কোডটি লিখে PSC 10, তাহলেই আমি তোমাদেরকে PDFটা প্রোভাইড করে দেবো। তারপরে 19 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন দেখো উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে কি ঘটবে। দেখো এই কোশ্চেনগুলো এখানেই শেষ, এইগুলো কয়েকটা মাত্র অধ্যায়ভিত্তিক কোশ্চেন, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, এইগুলোর মধ্য থেকেই তোমরা সেকেন্ড সাবমিটিভ এক্সামে কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।